এরকম ইনকনসিস্টেন্ট পারফরমেন্স আমরা দেখেই আসছি। মোহনবাগান 2 বছরের জন্য সাসপেনশন বা এরকম ব্যান কিছু একটা মোহনবাগানের জন্য নিয়ে আসবে। টেকনিক্যাল জিনিসগুলো মোহনবাগানের বেরিয়ে আসে, ম্যানেজমেন্ট লেভেলে হোক, টিম লেভেলে হোক, একটা ঝামেলা সৃষ্টি হোক, ড্রেসিং রুম অ্যাম্বিয়েন্স নিয়ে হোক, সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসটা এনেছি কিনা জানি না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবার পুজো ভালো কেটেছে। এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, যেই চ্যানেলে আমি কথা বলবো ফুটবলের বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে, যেগুলো হয় ন্যাচারালি, ম্যাচেস বলো, নিউজ বলো, তো সেগুলো নিয়েই কথা বলবো। তো আজকেও সেরকমই একটা ভিডিও। তো ভিডিও শুরুতে বলবো যে প্রথম ভিডিওতে তোমরা যদি ফুটবল রিলেটেড কন্টেন্ট পছন্দ করো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর যদি এই ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা অ্যাটলিস্ট করে দিও, মোটিভেট হবো আমি, ঠিক আছে? আর একটুখানি ফলো করে দিও, ঠিক আছে? তো চলো বেশি কথা না বাড়ি, আজকে মূল টপিকে যাওয়া। দুটো টপিক নিয়ে আজকে আমি কথা বলবো। সেটা হচ্ছে এক, যে কালকে গোয়া ভার্সেস ইস্তেকলোলের একটা ম্যাচ ছিল, যেটা আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ ছিল, যেখানে মানে গোয়া ব্যাডলি ফেল করেছে ম্যাচটাতে। আর সেকেন্ড পার্ট হচ্ছে, সেটা হচ্ছে মোহনবাগানের এসিএল রিলেটেড যে আপডেট নিয়ে। আপডেট বলবো না, আশা করি সবাই জেনেই গেছো কি হবে, কিন্তু কিছু কথা বলার রয়েছে। আমরা কথা বলবো যে গোয়া ভার্সেস ইস্তেকলোলের কথা, ঠিক আছে? ও তারপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সেটা আমাদের মেম্বার্স অ্যাসোসিয়েশন, মানে গোয়া এবং মোহনবাগান যে এফসি মানে কন্টিনেন্টাল লেভেলে যে ম্যাচগুলো খেলতে যাচ্ছে, তার যে একটা কোএফিসিয়েন্ট হয়, ঠিক আছে, যেটা ইন্ডিয়া, মানে সেখানে তো ক্লাবের কোনো রকম পয়েন্ট অ্যাড হয় না, সেটা আমাদের দেশের পয়েন্ট অ্যাড হয়। তো সেখানে আমাদের ভারত অলরেডি 11 নম্বরে স্লিপ করে গেছে, ঠিক আছে? সেই গ্রুপটাকে নিয়ে কথা বলবো, স্লট নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করি যে গোয়া আর ইস্তেকলোলের ম্যাচ। দেখো, ন্যাচারালি গোয়া আর ইস্তেকলোলের ম্যাচটা কালকে আমি দেখেছি। মানে এত সুন্দর ম্যাচটা আগের ম্যাচে খেলেছিল গোয়া। হ্যাঁ, ম্যাচটা জিততে পারেনি, খুব মানে ব্যাড লাক বলবো সেদিন। ব্যাড লাক না, মানে হ্যাঁ, খুব ভালো খেলেছিল তার এগেনস্টে অপোনেন্ট টিম। কিন্তু গোয়া কালকে যে ম্যাচটা খেলেছে, মানে কি বলবো, মানে এরকম ইনকনসিস্টেন্ট পারফরমেন্স আমরা দেখেই আসছি, সেটা ইন্ডিয়ার টিমের ক্ষেত্রে বলো, মানে আমাদের ফুটবল টিমের ক্ষেত্রে বলো, বা ক্লাব লেভেলের কন্ডিশন যেরকম রয়েছে সেই সাথে বলো। তো এইরকম লেভেল কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। তো কালকেও সেই জিনিসটাই দেখেছি। আগের ম্যাচটা এত সুন্দর খেলার পরে কালকের ম্যাচটা একদম ধেরিয়ে দিয়েছে, ঠিক আছে? যেমন ধরো, ম্যাচটা যখন দেখা শুরু করেছি, শুরুর দিক থেকে একটা গা ছাড়া মনোভাব, যেন বল মানে মানে বলে না, ওই পায়ের মধ্যে যেন ঘুড়ির সুতো আটকে গেছে, তো সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে, এরকম একটা ব্যাপার। মানে না বল পায়ে রাখতে ডিফেন্সিভ এবিলিটি ভালো রাখছে, না অ্যাটাক তো ছেড়েই দাও, মাঝ মাঠে বল কন্ট্রোল নেই কোনো। মানে ফার্স্ট হাফটা খুবই মানে খুবই বোরিং লেগেছে। মানে ইস্তেকলোল এসে শুধু ফাউল করে যাচ্ছে, গোয়া শুধু বল পায়ে পাচ্ছে, রিলিজ করে দিচ্ছে, পায়ে পাচ্ছে, রিলিজ করে দিচ্ছে, মানে পজিশন তো একদমই রাখতে পারছিল না। আর একটা গা ছাড়া মনোভাব, যেন বলের পিছনে দৌড়াতে আমার সুস্থি হচ্ছে, এরকম একটা ভাব দেখছিলাম কালকে। ইস্তেকলোলের প্লেয়ারদের পায়ে যখন বল ছিল, হ্যাঁ, সেটাকে চ্যালেঞ্জ করার মতন কোনো একটা প্লেয়ার নেই। একটা দুটো প্লেয়ার যাও দেখতে পাচ্ছিলাম, কিন্তু ম্যাক্সিমাম গোয়ার টিমটা দেখছিলাম দাঁড়িয়েই রয়েছে। আমি জানি না কেন কালকে ম্যাচটা এরকম গেল গোয়ার জন্য। হ্যাঁ, প্রথম ম্যাচটা এত সুন্দর খেললো, সেকেন্ড ম্যাচটা এরকম টাইপের, আমি জানি না। তাও আবার কি, ইস্তেকলোল আমাদের তাজিকিস্তানের একটা টিম, ঠিক আছে? যেই ইস্তেকলোলকে আল নাসের তোমার 5-0 গোলে হারিয়েছে, 5টা গোল মেরেছিল এই ইস্তেকলোলকে। তো সেই টিমের কাছে তোমার গোয়া 2-0 কালকে হেরে গেছে, ঠিক আছে? তাজিকিস্তান আমাদের কোএফিসিয়েন্টেও নিচে, 13 নম্বর বা 14 নম্বর সামথিং এরকমই কিছু একটা আছে, না 13 নম্বরেই আছে, হ্যাঁ, যতদূর আমার মনে পড়ছে। তো এই হচ্ছে গোয়ার অবস্থা। সেকেন্ড হাফ শুরু হতে হতেই একটা গোল, সেটা হ্যাঁ বলবো খারাপ সময় থাকতেই পারে, সেখান থেকে সন্দেশ জিঙ্গানের পা থেকে বলটা নিয়ে তোমার হচ্ছে গোল হয়ে গেছে। ওখানে ওটা ব্যাড লাক বলবো, ওটা কিছু করার নেই। কিন্তু পরের যে গোলটা হয়েছে না, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে যে কোনো ম্যান মার্কিং নেই, কোনো ব্লকিং নেই, প্লেয়ার আসছে, খুব সুন্দর একটা পাস খেলছে, পাস দিচ্ছে, ফিনিশ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। না ব্লকিং, না ম্যান মার্কিং, না কোন রকম চেষ্টা যে বলটাকে আমি আটকাবো, ওরা যদি শুট নিতে না পারে সেরকম যে একটা চেষ্টা, সেইটুকু চেষ্টা আমি দেখতে পাইনি। তো খুবই মানে হরিবল পারফরমেন্স। আমরা এরপরেও নাকি
আশা রাখি যে রোনাল্ডো আসবে আমাদের গোয়ার বিরুদ্ধে খেলতে। মানে খুবই হাসি পায় এইরকম পারফরমেন্স দেখার পর। আর তুমি বলো, আমাকে একটা কথা বলো, আল নাসের কখন রোনাল্ডোকে খেলাবে, তো আবার ACL 2 যখন দেখবে যে আমার টিম জিততে পারছে না, আমার টিমের পয়েন্টস খুব দরকার, একটা ক্রুশিয়াল টাইম, তখন রোনাল্ডো খেলতে পারে। গোয়া যেখানে তোমার ইস্তাকলোলকে আল নাসের 5-0 মেরেছে, সেই ইস্তাকলোল গোয়াকে 2-0 মেরেছে। গোয়ার বিপক্ষে তো খুবই মানে একটা ইজি ম্যাচ হয়ে দাঁড়াবে আল নাসেরের। তো সেখানে কেন রোনাল্ডোকে খেলাতে যাবে, যার পসিবিলিটিস খুবই কম, যদিও থাকে তাও নামাবে না। ঠিক আছে, তো আমরা ওই শুধুই আর কি ভাবছি যে রোনাল্ডো আসবে, রোনাল্ডোকে দেখতে পাবো, রোনাল্ডো খেলবে, তো এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, আর যদি গান শুনতে পারো, সরি, পাড়ার আজকে দশমী, তো গান তো চলেই, জানো তোমরা সবাই, তো তার জন্য যদি গান এসে থাকে তাহলে খুব সরি। আর এই হলো ব্যাপার। তো দেখো, সত্যি কথা বলতে গোয়ার ক্ষেত্রে খুবই একটা টাফ গ্রুপ পড়েছিল, এই গ্রুপটা যথেষ্ট টাফেস্ট গ্রুপ পড়েছে। তো মানছি যে একটু মানে খেলাটা একটু অন্যরকমই হতো, কিন্তু অ্যাটলিস্ট ভালো খেলুক, এটাই তো আমরা মানে আশা রাখি। তার কারণ হচ্ছে, দেখো, এইসব কন্টিনেন্টাল লেভেলে যখন আমাদের ইন্ডিয়ান ক্লাবসরা যায়, ঠিক আছে, আমরা শুধু এইটুকুই এক্সপেকটেশন রাখতে পারি এখনকার দিনে দাঁড়িয়ে যে অ্যাটলিস্ট ভালো খেলুক। আমার দরকার নেই জেতা, আমার দরকার নেই ড্রয়ের, অ্যাটলিস্ট ভালো খেলুক, ভালো ফুটবলটা যাতে আমরা দেখতে পাই। তো এইটুকুই তো বেঁচে রয়েছে, সেইটাও যদি এরা না বুঝতে পারে, ছাড়ো মোহনবাগান তো আরোই অন্য কিছু করে ফেলেছে। তো যাই হোক, তো গোয়ার জন্য এটাই হয়তো ছিল কপালে। যাই হোক, আর 4টে ম্যাচ রয়েছে, কোনো রকমে খেলে, একটু ভালো খেলে একটা কিছু পজিটিভ পয়েন্টস নিয়ে আসুক, যেটা আমাদের মেম্বার্স অ্যাসোসিয়েশন, মানে আমাদের যে দেশের কোএফিসিয়েন্ট আছে, সেই কোএফিসিয়েন্টটাও বাড়বে। হ্যাঁ, মানে বাকিদের তুলনায় অনেকটা ডিফারেন্স যেন না হয়, এইটাই আমাদের বলার। ঠিক আছে, তো চলো, আর কি বলবো, পরের ম্যাচ দেখা যাবে গোয়া কি করে। আর এবার ভিডিও হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে মোহনবাগানের যে জিনিসটা হয়েছে, সেটা হচ্ছে AFCর তরফ থেকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগান যেহেতু 30 তারিখের ম্যাচ খেলতে আসেনি, ঠিক আছে, সেই ম্যাচটা যেহেতু তারা পার্টিসিপেট করেনি, এবং তোমার হচ্ছে ওদের যে একটা মিটিং হয়, ঠিক আছে, ম্যাচের আগে যে একটা মিটিং হয়, সেই মিটিংয়েও মানে মোহনবাগানের তরফ থেকে অ্যাবসেন্স ছিল, মোহনবাগান ফ্রম ইন্ডিয়া, তো সেই রিপ্রেজেন্টেশনটা পুরো অ্যাবসেন্ট ছিল। তো AFC বলেছে যে মানে তারা এটাকে নাই ধরছে, মানে মোহনবাগান কোনো রকম পার্টিসিপেশন আর রাখবে না, তারা সেটাই ভেবে এবার ম্যাচগুলো করাবে। মানে গ্রুপে যে 3টে টিম রয়েছে, সেই 3টে টিমের মধ্যেই খেলা হবে, মোহনবাগানকে বাদ রেখে। তো যতদিন না পর্যন্ত তোমার CAS এর কোনো রকম ভার্ডিক আসে, ততদিন পর্যন্ত তো AFC এইভাবেই খেলাবে। ঠিক আছে, আর CAS এর ব্যাপারটা তোমরা সবাই জানো যে মোহনবাগান CAS এ গেছে, তো সেখান থেকে কি ভার্ডিক কাটবে সেটা তো এখন বলা তো মানে পসিবল না। যতদূর সম্ভব মোহনবাগানের এগেনস্টেই আসবে সেই ভার্ডিকটা। ঠিক আছে, জানি না, খুব কম চান্স আছে যে মোহনবাগানের ফরে আসে, এগেনস্টেই যাবে, এইটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু AFC সাথে সাথে শাস্তি ঘোষণা করে দেবে মোহনবাগানের জন্য, যে মোহনবাগান 2 বছরের জন্য সাসপেনশন বা এরকম ব্যান কিছু একটা মোহনবাগানের জন্য নিয়ে আসবে। মোহনবাগান যদি ISL চ্যাম্পিয়ন হয়, ঠিক আছে, স্লট যদি তারা মানে বুক করেও ফেলে, তাও কিন্তু মোহনবাগান খেলতে পারবে না। 2 বছরের জন্য হয়তো একটা ব্যান বা একটা সাসপেনশন AFC মোহনবাগানের জন্য আনবে। এখানে দেশের জন্য কোনো ক্ষতি হবে না, এটা শুধু ক্লাবকে ব্যান করা। মানে মোহনবাগান যদি এর পরের বার ধরো ISL চ্যাম্পিয়ন হয় বা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়, তো সেই ক্ষেত্রে সে তো একটা স্লট পায়, তো সেই স্লটটা মোহনবাগান আর পাবে না যদি এই ভার্ডিকটা মোহনবাগানের এগেনস্টে আসে, আর AFC সেই শাস্তিটা যদি লাগু করে মোহনবাগানের জন্য। তো এটাই একটা ভালো দিক হয়েছে। যাই হোক, যে অ্যাটলিস্ট অতটা সিরিয়াস না ACL-টা নিয়ে, তাহলে অ্যাটলিস্ট তার জায়গায় অন্য কোনো ক্লাব যাক, অ্যাটলিস্ট ভালো খেলে আসুক, এটাই আমরা চাই। মোহনবাগানের ম্যানেজমেন্ট যদি এটাই চেয়ে থাকে যে আমরা শুধু ডোমেস্টিক লেভেল চ্যাম্পিয়নশিপ আমরা খেলবো, ISL খেলবো, তাও কি মানে ডুরান্ড কাপে আমরা সেকেন্ড টিম নামাবো, যখন দেখছি আমরা অন্য ক্লাবস তারা তাদের ফুল স্ট্রেংথ নিয়ে নামছে, তখন মোহনবাগান এসে ঠিক করলো যে না, আমরা আমাদের ফুল স্কোয়াডই নামাবো। ঠিক আছে, এরকম একটা সুপার কাপ নিয়ে অতটা গাছরা মনোভাব, তারা যদি মনে করে শুধু ISL-ই খেলবো, তাহলে তারা স্পষ্ট জানিয়ে দিক যে ACL এর কোনো স্পট আমাদের লাগবে না, আমরা খেলবো না, তাহলে অন্য কোনো টিম সেই স্লটটা পেয়ে অ্যাটলিস্ট খেলুক,
সে তাহলে সুযোগটা পাক দেশকে রিপ্রেজেন্ট করার। তারা যখন এরকমই নাটক প্রত্যেক বছর চালাবে, আগের বছরটা নাও মানা যায় যে আগের বছর মানে খুবই খারাপ কন্ডিশন ছিল, কিন্তু এইবার কি যেখানে তোমার প্রত্যেকটা দেশ, আমরা সবাই জানি এএফসির মতন যে একটা টুর্নামেন্ট যখন হয়, মানে অ্যাওয়ে টিম যখন ট্রাভেল করতে আসে নিজের দেশে, তখন কিরকম লেভেলের সিকিউরিটি দেওয়া হয়, ঠিক আছে? তো সেইখানে দিয়ে খুব বোকামো একটা জিনিস, যে জিনিসটা মোহনবাগান এবার তুলে ধরেছে। জানি না এটাকে মানে টেকনিক্যাল জিনিসগুলো মোহনবাগানের বেরিয়ে আসে, ম্যানেজমেন্ট লেভেলে হোক, টিম লেভেলে হোক, একটা ঝামেলা সৃষ্টি হোক, ড্রেসিং রুম অ্যাম্বিয়েন্স নিয়ে হোক, সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসটা এনেছে কিনা জানি না, কিন্তু জিনিসটা যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে। এটা যেরকম ক্লাবের জন্য ক্ষতি তো হয়েছেই, প্লাস তোমার হচ্ছে আমাদের কোএফিসিয়েন্টের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? দেখো আমরা অলরেডি কিন্তু 11 নম্বরে স্লিপ করে গেছি, আমরা 10 নম্বরে ছিলাম। যে আগের বছর ইস্ট বেঙ্গল তোমার এএফসি চ্যালেঞ্জ লিগ যেটা রয়েছে সেটাতে কোয়ার্টার ফাইনালে রিচ করে কোএফিসিয়েন্ট একটু হলেও বাড়িয়েছিল, সেটাকে একদম পুরো ধুলিসাৎ করে দিয়েছে। এবার আমরা 11 নম্বরে চলে গেছি। আর একটা জিনিস যেটা বলে রাখি, সবাই কিন্তু এটাকে নিয়ে মিসলিড করছে যে এই যে কোএফিসিয়েন্ট যে আমাদের লস হয়েছে সেটা কিন্তু সামনের বার থেকে লাভ হবে, এই জিনিসটা কিন্তু একদমই না। 2026 থেকে 2027 পর্যন্ত, মানে এইবারের সিজন তার পরের বারের সিজন পর্যন্ত কিন্তু আমাদের তোমার ACL 2 এর যে আমাদের ডিরেক্ট স্লটটা রয়েছে, মানে আমরা ISL লিগ শিট চ্যাম্পিয়ন হলে যে আমরা ডিরেক্ট স্লটটা পাই, সেই ডিরেক্ট স্লটটা কিন্তু রয়েছে। তার সাথে কোয়ালিফিকেশন রয়েছে, যেটা গোয়া এবার কোয়ালিফাই করে তোমার ACL 2 তে খেলতে গেছে। তো এই দুটো স্লট যেরকম রয়েছে, তো এটা আমাদের 2026-27 পর্যন্ত কিন্তু রয়েছে, ঠিক আছে? আমাদের যদি র্যাঙ্কটা যদি 11 নম্বরেই থেকে যায় 26-27 পরও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জেস হবে। এই জিনিসটা কি চেঞ্জেস হবে সেটা আমি বলবো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এবার জানি না ভার্ডিক কি আসবে, হয়তো এই উইকে তো আসার সম্ভাবনা খুবই কম ভার্ডিকটা, হয়তো নেক্সট উইকেই আসবে ভার্ডিকটা। তো দেখা যাক, ভার্ডিক আসলেই দেখা যাবে যে কি শাস্তি অপেক্ষা করছে মোহনবাগানের জন্য। দেখো এটার লস কিন্তু প্রথম কথা মোহনবাগান ফ্যান্সদের জন্য তো অবশ্যই, ঠিক আছে, যে একটা গোষ্ঠীর মানে খুব বাজে মেন্টালিটির জন্য আজকে তারা সাফার করছে, তারা ট্রোলড হচ্ছে, ঠিক আছে? তাদের মধ্যে অনেকে এরকমও আছে যে মোহনবাগানের এগেনস্টে কথা বলছে, তাদের মানে টিমের এগেনস্টে কথা বলছে। তো দেখো এটা খুব ন্যাচারালি খুব স্বাভাবিক, কারণ মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এটা একটা মানে আবেগ, ঠিক আছে? এটা শুধু ক্লাব না। তো তাদের যখন একটা জিনিস খারাপ লাগে তখন তারা সেই জিনিসটাকে নিয়ে কটূক্তি করবে, কথা বলবে, এটা খুব ন্যাচারাল একটা জিনিস, ঠিক আছে? এটাকে বুঝতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বড় লস হচ্ছে আমাদের দেশের, আমাদের কোএফিসিয়েন্টের, ঠিক আছে? যে প্লাস আমাদের এফসি গোয়ারও, কারণ আমাদের কোএফিসিয়েন্ট এবার এমন হয়ে দাঁড়িয়েছে যে মোহনবাগান ACL 2 তে তো নেই, ঠিক আছে, কিন্তু না থেকেও আছে। কিভাবে? গোয়া যদি যতটা ম্যাক্সিমাম পয়েন্ট তারা আর্ন করবে, যতটা কোএফিসিয়েন্ট তারা আর্ন করবে, সেটা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। মানে গোয়া যদি তোমার কোএফিসিয়েন্ট 2 পয়েন্ট আনতে পারে, তাহলে কিন্তু সেটা 2 দিয়ে ভাগ হয়ে সেটা কিন্তু 1 যোগ হবে, ঠিক আছে? কারণ তোমার মোহনবাগান কিন্তু অলরেডি প্রতিনিধিত্ব করেছে ACL 2 তে, তো তার জন্য থেকেও নেই বলা যায়, মানে খেললেও না, উল্টে লসও করে দিয়ে গেল। আমি জানি না কি মানে বুদ্ধিতে তাদের এই ডিসিশনটা আসছে। যাই হোক, যারা করেছে তারা নিশ্চয়ই অনেকটা বুদ্ধিমান, অনেক বোঝে, তারা তো বুঝেই করেছে জিনিসটাকে। যাই হোক, ওটা নিয়ে আর কথা বলে লাভ নেই, বেকার। দেখো এইসব জিনিস নিয়ে বেশি কথা বলে আমাদের লাভ নেই। আমরা কি করতে পারি? জোর হলে কটূক্তি করতে পারি, দুটো কথা বলতে পারি, কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো এটাই। এবার কথা বলি যে তোমার হচ্ছে স্লটগুলো নিয়ে। স্লটটা এরকমই হচ্ছে যে দেখো আমরা সবাই জানি যে যখন আমাদের মানে লিগের নামগুলো অন্যরকম ছিল, মানে AFC চ্যাম্পিয়ন্স লিগ, AFC কাপ আর হচ্ছে প্রেসিডেন্ট কাপ, এরকম যখন ছিল তখন কিন্তু আমাদের ডিরেক্ট একটা স্লট ছিল AFC চ্যাম্পিয়ন্স লিগে, যেটা এখনের নাম হচ্ছে AFC চ্যাম্পিয়ন্স লিগ এলিট। তো সেই স্লটটা কিন্তু আমরা অলরেডি হারিয়ে ফেলেছিলাম, ঠিক আছে? আমরা যখন 10 নম্বরে ছিলাম, তো আমাদের জন্য দুটো স্লট ছিল। একটা হচ্ছে আমাদের ISL যদি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় যে টিম, সেই টিম ডিরেক্ট একটা স্লট পাবে ACL 2 তে ডিরেক্ট, যেটা মোহনবাগান পেয়েছে। আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট স্লট, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার কোয়ালিফিকেশন স্লট পাবে, সেটা হচ্ছে সুপার কাপ চ্যাম্পিয়ন যারা হবে
তাদের জন্য, যেটা এবার গোয়া হয়েছে। আগের বার ইস্ট বেঙ্গল খেলেছিল, অল্টিনাসির কাছে হেরে গেছিল, তারা ডিরেক্ট চলে গেছিল চ্যালেঞ্জ লিগে। তো এটা গোয়া কোয়ালিফিকেশন রাউন্ড জিতেছিল বলে সে ACL 2 তে গেছে। তো এরকম দুটো স্লট কিন্তু থাকে, যেটা হচ্ছে 7, 8, 9, 10 এই 4টে র্যাঙ্কে যেসব মেম্বার্স অ্যাসোসিয়েশন থাকে তাদের জন্য। তো আমাদের ইন্ডিয়া কিন্তু 10-এ ছিল, তো তার জন্য সে এই দুটো স্লট পেয়েছিল। ঠিক আছে, এইবার সমস্যাটা হচ্ছে না, এইটা কিন্তু তোমার সিল রয়েছে 2026-27 অব্দি। এইবারের সিজন, এর পরের বারের সিজন, এই দুটোতে কিন্তু আমাদের দুটো স্লট রয়েছে। কিন্তু তারপরে হচ্ছে গিয়ে 11 নম্বর স্লট আর 12 নম্বর স্লট, এই দুটো স্লটে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ACL 2 তে যে আমাদের ডিরেক্ট স্লটটা ছিল, সেই ডিরেক্ট স্লটটা আর থাকবে না। সেটা কোয়ালিফিকেশন খেলে আমাদের ACL 2 তে যোগ্যতা অর্জন করতে হবে, এই একটা। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে ACL যে আমাদের চ্যালেঞ্জ লিগ রয়েছে, সেই চ্যালেঞ্জ লিগে একটা ডিরেক্ট স্লট। বোঝা গেল কি? যদি 11 আর 12 নম্বরের যে কোএফিসিয়েন্ট রয়েছে, যেটা এখন রয়েছে কুয়েত আর হচ্ছে ইন্ডিয়া 11 নম্বরে আছে, কুয়েত 12 নম্বরে আছে, যদি এই জিনিসটাই চলতে থাকে আগামী 2 বছর, তাহলে কিন্তু যেটা হচ্ছে ACL 2 তে যে আমরা ডিরেক্ট স্লটটা পেতাম, সেই ডিরেক্ট স্লটটা আমাদের বন্ধ হয়ে যাবে। সেটা কোয়ালিফিকেশন খেলে আমাদের ACL 2 তে যেতে হবে। যদি কোয়ালিফিকেশনে হেরে যায় তাহলে যে আমাদের চ্যালেঞ্জ লিগে যেতে হবে। আর একটা হচ্ছে সেটা চ্যালেঞ্জ লিগে আমাদের ডিরেক্ট স্লট থাকবে, মানে দুটো স্লটই, একটা ইনডাইরেক্ট স্লট, একটা ডিরেক্ট স্লট। ডিরেক্ট স্লটটা ACL 2 থেকে সরে হয়ে যাবে চ্যালেঞ্জ লিগে, আর যেটা কোয়ালিফিকেশন থাকবে সেটা কিন্তু ACL 2 এর জন্য থাকবে। তো এই হচ্ছে সব থেকে বড় সমস্যা। ফার্স্ট ইয়ার যে টুর্নামেন্টটা হয় সেটা থেকেও স্লিপ করে আমরা সেকেন্ড ইয়ারে গেছিলাম, সেখান থেকেও নাকি আমরা স্লিপ করে থার্ড ইয়ারে চলে যাব। বুঝতে পারছো কোন জায়গায় আমাদের ফুটবলটা এগোচ্ছে না পিছোচ্ছে, সেটা মানে এই স্ট্যাটস তো বলছে। ঠিক আছে, তো এখন দেখো ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের এগোতে হয়, ঠিক আছে, যদি আমাদের সেই 10 নম্বর পজিশনে যেতে হয়, তাহলে কিন্তু আমাদের তুর্কমেনিস্তান কিন্তু অলরেডি ভালো পজিশনে চলে গেছে। যেই তোমার দেশটা ছিল অনেকটা নিচে, সে আরকাদাগ আর তোমার হচ্ছে আরেকটা টিম ওদের কি যেন খেলছে, যাই হোক, সে তার জন্য কিন্তু যথেষ্ট ভালো পয়েন্টস তারা কালেক্ট করেছে বলে তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে প্রায় 2-2। সেটা কিন্তু আমাদের মানে যদি মেক আপ করতে হয় তাহলে কিন্তু গোয়াকে মানে আনএক্সপেক্টেডলি একটা ভালো পারফরমেন্স দিতে হবে, জিততে হবে ম্যাচ। আর পরে দুটো সিজনে আমাদের যেই টিমই যাক না কেন তাদের কিন্তু ভালোভাবে ম্যাচ জিততে হবে, এই জিনিসটা করতে হবে। ঠিক আছে, তবে গিয়ে আমরা সেই 10 নম্বরে যেতে পারবো। আর যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইন্ডিয়া আর কুয়েতের যে পয়েন্টস ডিফারেন্সটা রয়েছে, সেটা হচ্ছে 0.4। কুয়েতের যদি দুটো টিম যারা তোমার ইসেতে খেলছে, AFC চ্যালেঞ্জ লিগে খেলছে, তারা যদি খুব ভালো আনএক্সপেক্টেডলি ভালো পয়েন্ট নিয়ে চলে আসে, তাহলে কিন্তু আমাদের জন্য খুব চাপ হয়ে যাবে। আমরা 11 নম্বর থেকে সেই 12 নম্বরে চলে যাব। ঠিক আছে, আর তারপরে যদি এবার চলে যাই মানে তাজাকিস্তান, যেমন তাজাকিস্তান 13 নম্বরে রয়েছে, যেই পজিশনে গেলে একটাই তোমার হচ্ছে স্লট থাকবে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ লিগে, একটা ডিরেক্ট স্লট থাকবে। ঠিক আছে, এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু আমাদের খুব চাপ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ACL 2 এর আর কোনো রকম সম্ভাবনা থাকবে না যাওয়ার। ঠিক আছে, তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান ফুটবল। জানি না এটা এখান থেকে কি হবে। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, সরি ফর দ্যাট। তো চলো আজকের জন্য এইটুকুই, পরের ভিডিওতে আসবো আরো অনেক কথা বলতে। তো আজকের জন্য এইটুকুই, চলো টাটা।